তড়িৎ রসায়ন থেকে একটা সিকিউ আসার চান্স আছে। তো ওই একটা সিকিউ এর জন্য কোন কোন টপিক পড়বো, কপাল ভালো থাকলে দুইটাও আসতে পারে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা আসে তড়িৎ রসায়ন থেকে। আবার অনেক সময় দেখা গেছে এই চ্যাপ্টারটা একটু খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, কিন্তু একটা বিদঘুটে টাইপের। তো আমরা একটু দেখি যে এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো অ্যাকচুয়ালি আমাদের পড়া উচিত। ফার্স্ট অফ অল দেখো, কোষকে রিপ্রেজেন্ট খুবই ইম্পর্টেন্ট। গ্যালভানিক কোষ, এইখান থেকে যে প্রশ্নটা আসবে, গ্যালভানিক কোষ ভার্সেস তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। হ্যাঁ, এই দুইটা পার্থক্যটা পড়বা, এই দুইটার পার্থক্যটা একটু পড়বা। তারপর গ্যালভানিক কোষ পড়বা, গ্যালভানিক কোষের বৈশিষ্ট্য পড়বা। ওকে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক এইটার মধ্যে লবণ সেতুর ব্যবহার। কোন সেতু বাবারা? লবণ সেতুর ব্যবহার। পরীক্ষাতে আসবে আসবে আসবে। লবণ সেতুর ব্যবহার খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। 2 নম্বর, লবণ সেতুর ব্যবহার। লবণ সেতু কি? ওই যে আয়নের ভারসাম্য রক্ষা করতে হয়। এরপরে কোশ্চেন দেখো, তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণের উপর কয়টা জিনিস ফ্যাক্টর বা প্রভাব কাজ করে? 3টা। কয়টা? 3টা। কি কি? 1, সক্রিয়তা সিরিজ। সক্রিয়তা সিরিজ। 2, সক্রিয়তা সিরিজের পরে কাজ করে হচ্ছে আমাদের ঘনমাত্রা। কোনটা? ঘনমাত্রা। ঘনমাত্রা। 3, ক্যাথোড বা হচ্ছে ইলেকট্রোড বা অ্যানোড, যাই বলেন, অ্যানোড আর ক্যাথোড এদেরকে ইলেকট্রোড বলা হয় একসাথে। এদের হচ্ছে প্রভাব, অর্থাৎ তড়িৎদ্বারের প্রভাব। তড়িৎদ্বার, তড়িৎদ্বারের প্রকৃতি। প্রকৃতি। ওকে, তাহলে তড়িৎ বিশ্লেষণের উপর যে 3টা প্রভাব ব্যাখ্যা করে, বা তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয় এই প্রশ্ন আসতে পারে, বা ইলেকট্রোপ্লেটিং কিভাবে দেওয়া হয়, গ্যালভানাইজিং কিভাবে দেওয়া হয়, এই কোশ্চেনগুলো পড়তে হবে। হ্যাঁ, তারপর নার্নস্ট ইকুয়েশন থেকে ইএমএফ বের করা আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, নার্নস্ট ইকুয়েশন থেকে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা প্রাইমারি হাইড্রোজেন তড়িৎদ্বার আমরা যেটা ইউজ করি, এটা চিত্র সহ প্র্যাকটিস করতে হবে। আর একটা আছে ক্যালোমেল তড়িৎদ্বার। হ্যাঁ, আর একটা কোনটা? ক্যালোমেল তড়িৎদ্বার। ক্যালোমেল। তো এদের চিত্র প্র্যাকটিস করতে হবে, যেটা অ্যানোড হিসেবে কাজ করলে কিভাবে কাজ করে, ক্যাথোড হিসেবে কাজ করলে কিভাবে কাজ করে, এই বিক্রিয়া সহ তোমরা একটু দেখবা। ওকে, ফিগার আঁকানোর চেষ্টা করবা। আর আমার যেটা মনে হয় এখন পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা আছে ব্যাটারি অংশ থেকে। একটা লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি, আর একটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। হাইড্রোজেন ফুয়েল সেল, ঠিক আছে। তবে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারিটা খুবই ইম্পর্টেন্ট, যে এটা চার্জিং এবং ডিসচার্জিং এর সময়। আরেকটা আছে লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি। তো এই 3টা ব্যাটারির চার্জ দেওয়ার সময় কি হয়, ডিসচার্জের সময় কি হয়, এই জিনিসগুলো একটু পড়বা। এদের রিয়াকশনটা আসে কিন্তু পরীক্ষায়। হ্যাঁ, আমার এবার মনে হচ্ছে, কেন জানি না, যে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি নয়তো লিথিয়াম ব্যাটারি চার্জিং ডিসচার্জিং প্রক্রিয়াটা আসতে পারে। ওকে, এরপরে আসো যে সেল রিপ্রেজেন্ট। আমরা টপিকগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। সেল কিভাবে রিপ্রেজেন্ট করবো, এটা একটা গ্যালভানিক কোষ দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আমরা দেখতেছি এইখানে অ্যানোডে, এটা তো অ্যানোড, এটা কোন নোড? এটা হচ্ছে অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড। ওকে, অ্যানোডে কি আছে? জিঙ্ক দণ্ড আছে, জিঙ্ক সালফেট দ্রবণ আছে। এই দ্রবণটা কিসের? জিঙ্ক সালফেটের। এটা কিসের? কপার সালফেটের। তাহলে ফার্স্ট অফ অল আমি যদি দেখি যে এখানে অ্যানোড হচ্ছে জিঙ্ক, তাহলে অ্যানোডে কি বিক্রিয়া হবে? অ্যানোডে জারণ অর্ধ বিক্রিয়া, তাই না? তাহলে জিঙ্ক কি করবে? 2টা ইলেকট্রন ত্যাগ করবে। কিসে পরিণত হবে? জিঙ্ক 2+। ওকে, এরপরে ক্যাথোড। ক্যাথোডে কি বিক্রিয়া বলো বাবারা? ক্যাথোডে বিজারণ অর্ধ বিক্রিয়া। আমরা এখন দেখতেছি যে কিভাবে সেলকে রিপ্রেজেন্ট করতে হয়, বা একটা কোষকে কিভাবে প্রকাশ করতে হয়। যদি গ ঘতে আসে কিভাবে আমরা লিখবো। ওকে, তো ক্যাথোডে কি আছে? কপার। কপার 2+ তো আয়ন হিসাবেই আছে ক্যাথোডে। এটা কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে কি হবে? কপার ধাতুতে পরিণত হবে, সলিড। এবার এই দুইটারে অ্যাড করে দাও। দুইটা যদি অ্যাড করে দিই, তাহলে জিনিসটা কি হবে? জিঙ্ক প্লাস কপার 2+, এখানে হলো জিঙ্ক 2+, কপার সলিড। ওকে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে কোষ বিক্রিয়া বা সামগ্রিক কোষ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা আমরা যেটা লাস্টে লিখলাম, এইটাই হচ্ছে আমাদের সেল
রিয়াকশন। ওকে, এই বিক্রিয়া থেকে আমরা জানতে পারি উৎপাদ আয়ন কোনটা, এইটা হচ্ছে উৎপাদ আয়ন, একটু পরে বুঝবা উৎপাদ আয়ন কোনটা। এটা হচ্ছে উৎপাদ আয়ন বা প্রোডাক্ট আয়ন, এটা আমাদের নার্নস্ট ইকুয়েশনের সময় লাগবে। ওকে, আর এইটা হচ্ছে আমাদের রিয়াক্টেন্ট আয়ন বা বিক্রিয়ক আয়ন, রিয়াক্টেন্ট আয়ন। ক্লিয়ার? সেল বিক্রিয়া বা কোষ বিক্রিয়া ছাড়া আমরা কোনটা উৎপাদায়ন কোনটা বিক্রিয়ক আয়ন এটা কিন্তু আমরা বুঝতে পারি না। ওকে, তাহলে এটা দেখলে আমরা কি বুঝলাম, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, এটা অ্যানোড, আর কপার 2+ থেকে কপার হয়েছে, এটা ক্যাথোড। তাহলে অ্যানোড এবং কপার ক্যাথোডকে কিভাবে লেখা যায়? অতএব অ্যানোড তড়িৎদ্বার, অ্যানোড তড়িৎদ্বার জিঙ্ক একটা স্ল্যাশ জিঙ্ক 2+। ওকে, ক্যাথোড তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বার কি হবে? কপার 2+ একটা স্ল্যাশ কপার ধাতু। ডান। তাহলে এখন কোষকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়? কোষকে রিপ্রেজেন্ট করার টেকনিক হচ্ছে ফার্স্টে অ্যানোড লিখবো, ফার্স্টে কি লিখবো? অ্যানোড, তারপরে দুইটা দাগ দিব সমান, এই দুইটা দাগ দিয়ে কি বোঝায়? লবণ সেতু ইউজ হয়েছে। যদি একটা সিঙ্গেল দাগ দিতাম তাহলে লবণ সেতু ছিল না, একটা সিঙ্গেল পাত্রের মধ্যে হয়েছে বোঝাইতো। দুইটা দাগ মানে দুইটা আলাদা পাত্র আছে। ওকে, তারপরে আমরা ক্যাথোড লিখবো, শেষ, বিক্রিয়া শেষ, কোষ রিপ্রেজেন্ট শেষ। এটা হচ্ছে কোষ রিপ্রেজেন্টের টেকনিক। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, ঠিক আছে। তাহলে কোষ রিপ্রেজেন্টের টেকনিক কি হইলো? জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2+, দুইটা দাগ, কপার 2+ স্ল্যাশ কপার, শেষ। এই যে কোষকে রিপ্রেজেন্ট করা হইলো, দেন আবার তুমি এই চিত্রটা আঁকাই দিবা। এই চিত্র আঁকায় বাংলা কথা কয়েকটা লিখে দিবা, যেখানে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে, তারপর ক্যাথোডে কপার আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করে, এইভাবে লিখে দিয়ে কোষকে রিপ্রেজেন্ট আমরা করতে পারি। তাহলে কোষ কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এটা কি পারা যাবে? অবশ্যই পারা যাওয়া উচিত। তাহলে আমরা এটা শিখলাম। এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে, তোমরা একটু দেখে নিলা। এরপরে আসো ইএমএফ নির্ণয়। তড়িৎ রসায়ন থেকে একটা কোশ্চেন ফ্রিকোয়েন্টলি আসে যে ই সেল বা ই নট সেল কিভাবে বের করি, বা নার্নস্ট ইকুয়েশন দিয়ে কেমনে ইউজ করি। তো দেখো, ই নট সেল কি? ই অ্যানোডে অক্সিডেশন বা জারণ বিভব, ই ক্যাথোডে রিডাকশন বা বিজারণ বিভব। সবসময় মাথায় রাখতে হবে অ্যানোডে আমরা জারণ বিভবটা নিই আর ক্যাথোডে বিজারণ বিভবটা নিই। এই দুইটা, অ্যানোডে জারণ বিভব আর ক্যাথোডে বিজারণ বিভব, এই দুইটা আমরা যোগ করলে কিন্তু ই নট সেল পেয়ে যাই। আর নার্নস্ট ইকুয়েশন কি? যখন একটা তাপমাত্রা দেওয়া থাকে, টি টেম্পারেচার দেওয়া থাকে, তখন আমরা যে সেলটা বের করি, সেলের ইএমএফ বের করি, সেটাই নার্নস্ট ইকুয়েশনের মাধ্যমে বের করি। অর্থাৎ এটা প্রমাণ অবস্থায় ই নট সেল, আর এটা যে কোনো তাপমাত্রায় ই সেল। এটা সূত্র কি? ই নট সেল মাইনাস RT/NF লন প্রোডাক্ট আয়ন বাই রিয়াক্টেন্ট আয়ন। এই যে জিনিসটা বোঝো, ই নট সেল তো আমরা এখান থেকে জারণ বিভব বিজারণ বিভব দিয়ে বের করতে পারবো। আর এর মান তো জানি 8.314, টি এর মান তো জানি কেলভিনে, এফ এর মান জানি 96,500 কুলুম, এন এর মান কি? এই বিক্রিয়াতে আসো, এর অ্যাকচুয়ালি কয়টা ইলেকট্রন আদান প্রদান করছিল দেখো তো? দুইটা না? এই যে দুইটা যে ইলেকট্রন আদান প্রদান করছিল, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এন এর মান। তাহলে এই ক্ষেত্রে এন এর মান কত? 2। প্রোডাক্ট আয়ন, এই যে উৎপাদায়ন, কোথায় পাইছি? ওই কোষ বিক্রিয়া না লিখলে আমরা উৎপাদায়ন পাইতাম না। রিয়াক্ট্যান্ট আয়ন, বিক্রিয়ক আয়ন কোনটা? এই যে বিক্রিয়াতে চলে আসো, এই যে প্রোডাক্ট আয়ন জিঙ্ক 2+ উপরে যাবে, নিচে যাবে রিয়াক্ট্যান্ট আয়ন কপার 2+। তাহলে এইটা না দেখে, বিক্রিয়া না দেখে তুমি এটা লিখতে পারতা না। তবে মান বসাই দিবা, এদের ঘনমাত্রা দেওয়া থাকবে, বসাই দিলা, ই সেল বেরিয়ে যাবে। পারবা না? অবশ্যই পারা উচিত। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, এই টপিক থেকে প্রশ্ন ফ্রিকোয়েন্টলি আসে। এটা আমরা কিভাবে বের করতে পারি? খুবই সহজ। দেখো, অলওয়েজ মাথায় রাখবা যেটা পাত্র হিসেবে ইউজ করব, এটাকে অ্যানোড ধরে নিব, অ্যানোড ধরবো, অ্যানোড ধরার পরে ই নট সেল বের করব। ই নট সেল যদি নেগেটিভ আসে, ই নট সেল নেগেটিভ আসলে সংরক্ষণ করা যাবে, সংরক্ষণ করা যাবে। ওকে, কিন্তু অ্যানোড ধরার পরে যদি ই নট সেল বের করি এবং এটা পজিটিভ আসে, চিন্তা করো, যদি পজিটিভ আসে তাহলে তো কোষটা স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া হয়েছে, তাহলে অ্যানোড যে ধরতো পাত্রটাকে অ্যানোড হিসেবেই ইউজ হয়েছে,
তাহলে অ্যানোড হিসেবে যদি ইউজ হয় তাহলে তো এটা সংরক্ষণ করা যাবে না, তাহলে অ্যানোড তো ক্ষয়প্রাপ্ত হয়, আমরা তড়িৎ বিশ্লেষণে কি জানি অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে সংরক্ষণ করা যাবে না। ডান। তাহলে কখন সংরক্ষণ করা যাবে কখন সংরক্ষণ করা যাবে না এটা কি আমরা পারলাম। শর্টকাট টেকনিক কি, এটা শর্টকাট টেকনিক হচ্ছে যার সক্রিয়তা বেশি, সক্রিয়তা সিরিজ তো মুখস্থ করছো তাই না, সক্রিয়তা বেশি তাকে পাত্র হিসাবে ইউজ করা যাবে না। এই না কথাটা খেয়াল করতে হবে, হ্যাঁ এই না কথাটা খেয়াল করতে হবে। ওকে, এই না কথাটা খেয়াল করতে হবে। ডান। তাহলে যার সক্রিয়তা বেশি, হ্যাঁ যার সক্রিয়তা বেশি, যার সক্রিয়তা কি বললাম বেশি, এই যে বেশি ওয়ার্ডটা মার্ক করো। তাহলে যার সক্রিয়তা বেশি তাকে কখনো আমরা পাত্র হিসেবে ইউজ করতে পারবো না, এটা হচ্ছে শর্টকাট। আর পরীক্ষায় ঘ নম্বরে আসলে আমরা এইভাবে ইউজ করব। ডান, তোমরা অলরেডি জানো। এর পরের টপিকটা আমরা একটু দেখার চেষ্টা করি। ফ্যারাডের সূত্র W=ZIT, জিত, আমি জিত বাবা, তোমাদের জিত বাবা তাই না, W=জিত। তাহলে জেড দিয়ে আমরা কি মনে রাখতে পারি, Z= কি M/NF, বা এন না দিয়ে অনেকে ইএফ দেয়, ই হচ্ছে তুল্য সংখ্যা, এম মানে আণবিক ভর, এফ তো তুমি জানো 96,500, আই মানে তড়িৎ প্রবাহ, টি মানে সময়। তো এই আইটিকে একভাবে লেখা যায় জীবন মানে তো যন্ত্রণা, আইটিকে লেখা যায় কিউ অর্থাৎ চার্জ হিসাবে। ওকে, তাহলে এইখান থেকে প্রশ্ন আসতে পারে ডাব্লু মানে কি, ক্যাথোডে কি পরিমাণ জমা হবে বা অ্যানোড থেকে কি পরিমাণ ক্ষয়প্রাপ্ত হবে, এটা আমরা জানি না, জানি। প্রশ্ন যেটা হয় যে এই ঘটনা ঘটার পরে মনে করো আই এর মান দেওয়া আছে, এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ টি সেকেন্ড সময় ধরে চালনা করা হলো, এই ক্ষেত্রে মনে করো একটা ঘনমাত্রা দেওয়া আছে 2 মোলার, হ্যাঁ বা এস দেওয়া আছে, দেওয়া থাকার পরে এস মোলার দেওয়া আছে। প্রশ্ন হবে দ্রবণের ঘনমাত্রার কি পরিবর্তন হবে, দ্রবণের ঘনমাত্রার কি পরিবর্তন হবে। ওকে, এই প্রশ্নটা কেমনে সলভ করব। ফার্স্ট অফ অল আমরা জানি যে প্রথম স্টেজে আমরা কি করি, যে প্রথম স্টেপে আমরা যেটা করি ডাব্লু সমান এস এম ভি ভাগ 1000, এটা বের করব কই থেকে, এই যে দ্রবণে ঘনমাত্রা দেওয়া আছে, আণবিক ভর তুমি জানো, আয়তন তো দেওয়াই থাকবে, এই যে দ্রবণের আয়তন দেওয়া থাকবে, দ্রবণের আয়তন দেওয়া থাকবে, এখানে এস দেওয়া থাকবে, এখানে ভি দেওয়া থাকবে। ওকে, আমরা পাইলাম এই ডাব্লিউ এর মানে কি, এই ডাব্লিউ এর মানে হচ্ছে এই দ্রবণে কত কত গ্রাম পদার্থটা আছে। দ্বিতীয় স্টেপ কি, W2 বের করা, এটা W1, W2 কিভাবে বের করবো, ZIT, এটা তো আমরা জানি। এই যে এটা মানে কি, জিত বাবা, জিত বাবা কি বলেছে, জিত বাবা সূত্র দিয়ে ইউজ করলে W সমান যে এই যে অ্যানোড থেকে কতটুকু দ্রবীভূত হবে বা ক্যাথোডে কতটুকু জমা হবে, এটাই তো W2, রাইট। তাহলে এতটুকু জমা হইলো W2, ঠিক আছে, আর এতটুকু দ্রবণে ছিল, তাহলে অ্যাকচুয়ালি বর্তমানে দ্রবণে এখন কতটুকু আছে, পার্থক্য কত, এটা তো ছিল আর এটা জমা হয়ে গেছে ক্যাথোডে, তাহলে এটা তো আর দ্রবণে নাই W2টা, তাহলে কি হবে, দুইটা মাইনাস করব, তাহলে ডেল ডাব্লু ইকুয়ালস টু W1 মাইনাস W2। তাহলে এতটুকু অবশিষ্ট আছে কোথায়, দ্রবণে অবশিষ্ট আছে, এটা কিন্তু দ্রবণে অবশিষ্ট আছে। এরপর তোমার যেটা জানতে চাই তুমি সেটা বের করবা। যদি বলে দ্রবণে ঘনমাত্রার কি পরিবর্তন, তাহলে তুমি এইটা দিয়েই ইয়া বের করে দিবা, যে এস বের করে দিবা, এস সমান কি ডেল ডাব্লু 1000 ডাব্লু, তাই না, 1000 ডেল ডাব্লু বাই এম ভি, ফর্মুলা শেষ। বা যদি বলে যে দ্রবণে কতটি অণু আছে, তাহলে ডাব্লু দিয়ে বের করবা, এন সমান কি ডাব্লু বাই এম, তাই না। যদি বলে কতটি অণু, তাহলে এন সমান ডাব্লু বাই এম, ডাব্লু তো থাকবে না, তারপর ডেল ডাব্লু ইউজ করবো, কারণ এতটুকু হচ্ছে তোমার দ্রবণে আছে। যদি বলে দ্রবণে কত ঘনমাত্রা আছে, ঘনমাত্রা বের করতে পারবো, তারপরে কত মোল আছে সেটা বের করতে পারবো, কতটি অণু আছে সেটাও বের করতে পারবো, কারণ এন বাই এন এ, সেই সূত্র দিয়েও আমরা বের করতে পারবো ডেল ডাব্লু বাই এম। আমরা যে কোনো ফর্মুলা দিয়ে যেটাই জানতে চাক না কেন আমরা কিন্তু বের করতে পারবো। এই প্রশ্ন কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে। তাহলে আমরা কিন্তু দেখলাম যে তড়িৎ রসায়ন থেকে কোন ধরনের প্রশ্নগুলা আসতে পারে।
আর তোমরা এখানে কোনটা সলভ করবা, লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি কিভাবে চার্জিং ডিসচার্জিং প্রক্রিয়াটা হয়। তাহলে কোনটা কোনটা বললাম, একটা লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি, লেড অ্যাসিড স্টোরেজ, আর একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। ওকে, এদের কি দেখবা, চার্জিং এবং ডিসচার্জিং প্রক্রিয়া। এই অ্যানোডে কি রিয়াকশন হয়, ক্যাথোডে কি রিয়াকশন হয়, এটা কিন্তু পরীক্ষাতে এবার আসার চান্স খুবই বেশি, আমার যেটা মন বলতেছে। ওকে, তাহলে তোমরা ব্যাটারিটা একটু দেখে যাবা। তাহলে এই যে আমাদের তড়িৎ রসায়নে এই টপিকগুলো যে পড়বো, তাহলে তোমাদের জন্য সিকিউ রেডি করে দিতে হবে না? তাহলে দেখো কোন কোন সিকিউগুলো তুমি পড়ে যাবা। আসো, এই যে তড়িৎ রসায়ন, আমি তোমাদের জিৎ বাবা ঢাকা মেডিকেল কলেজে পড়তেছি, তোমাদের জন্য সুন্দর করে সব কিছু রেডি করে দিছি। এই দেখো, প্রাইমারি হাইড্রোজেন ইলেকট্রোডের চিত্র সব প্র্যাকটিস করতে হবে, এটা বলে দিছি। তারপরে এই যে সূত্রগুলো লেখা আছে, লেখার পরে এই যে কিভাবে কোষকে রিপ্রেজেন্ট করতে হয় সেটাও দেওয়া আছে। এবং দেখো এই যে প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন ধরে ধরে সলভ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন ধরে ধরে সলভ করে দিছি। তুমি জাস্ট এই পিডিএফটা পড়ে যাবা, এই পিডিএফটা সুন্দর করে একটু চোখ বলে যাবা। এই পিডিএফটা তোমরা পাবা তখনই যখন তোমরা একটা প্রশ্নের আনসার দিবা যে ফেরাস সালফেটকে নিকেলের পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দিবা, তাইলেই এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা। ওকে, তবেই বুঝতে পারবো যে তোমাদের ইয়া হয়েছে। এই যে চার্জিং ডিসচার্জিং প্রসেস, এটাও আমি এখানে লিখে দিছি। ঠিক আছে, তোমরা সুন্দর করে একটু সলভ করে যাও। তাহলে সবার জন্য শুভকামনা, যেন টাইম ওয়েস্ট না হয়, এই কারণে পিডিএফে আমি আনসারও করে দিছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক।